শুভ সকাল। আজ বৃহস্পতিবার সকাল ৮টা মানে রিশাদ হাসানের সঙ্গে আজ সকালে বাংলাদেশ সবাইকে স্বাগত জানাচ্ছি এবারও। এবং আরও একটি বিষয়, সবাইকে স্বাগত জানাচ্ছি এই কারণেই যে আষাঢ়ের একটি দিন, খুব চমৎকারভাবে বৃষ্টিস্নাত দিন, সেই সাথে আজকে থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। সুতরাং ঘরের বাইরে না যাওয়াই সকলের জন্য মঙ্গল, খুব জরুরি প্রয়োজন ছাড়া। যাই হোক, শুরুতেই যে কাজটি করব সেটি হলো ইতিহাসের পাতায় চোখ রাখবো, দেখে নেব কি ঘটেছিল ইতিহাসের এই দিনে। আজ বৃহস্পতিবার ১ জুলাই ২০২১, ১৭ই আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, ১৯ জিলকদ ১৪৪২ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৮২তম আর অধিবর্ষে ১৮৩তম দিন। ১৮৩৫ খ্রিস্টাব্দের এই দিনে উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক রিপোর্ট পেশ করা হয়। ১৮৪৭ সালের এই দিনে মার্কিন ডাক বিভাগের প্রথম ডাক টিকিট চালু করা হয়। ১৯২১ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালের এই দিনে গুলশান হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়। ১৮৮২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বিধানচন্দ্র রায়। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ১৯৬১ সালের এই দিনে জন্ম নেন যুক্তরাজ্যের সাবেক যুবরাজ্ঞী প্রিন্সেস ডায়ানা। কানাডিয়ান অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালের এই দিনে। ১২২৪ খ্রিস্টাব্দের এই দিনে মারা যান মঙ্গোল শাসক চাগাতাই খান। ২০০৬ সালের এই দিনে মারা যান ইংরেজ সাবেক ক্রিকেটার ফ্রেড ট্রুম্যান। ইংরেজ লেফটেন্যান্ট ও নাবিক নিকোলাস উইন্টন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০১৫ সালের এই দিনে। এবারে আমরা একটু সংবাদপত্রের পাতায় চোখ রাখবো, দেখে নেব কি ঘটেছে, অর্থাৎ সারা দেশ এবং দেশের বাইরের যে পত্রিকাগুলো রয়েছে তারা আজ কি শিরোনাম করেছে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো রয়েছে সেগুলো শিরোনাম রয়েছে। শুরুতে আমার হাতে যে পত্রিকা রয়েছে সেটি হলো দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, বিধিনিষেধের লকডাউন শুরু, নজরদারিতে ফেসবুক, ইউটিউব। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মানুষের উন্নয়নই হলো সরকারের দর্শন। এরপর আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ আজ যে শিরোনাম করেছে সেখানে বলা হচ্ছে, কঠোর লকডাউন ১ থেকে ৭ জুলাই, ৮ ঘাট বেঁধেছে সরকার। এরপর আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ। তারা আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, বিধিনিষেধে ভ্রাম্যমাণ আদালত চালাতে ১০৬ ম্যাজিস্ট্রেট, কক্সবাজারে পাওয়া গেল মহাবিপন্ন গিটার ফিশের নতুন প্রজাতি। এবার হাতে রয়েছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, সারা দেশে সেনা বিজিবি মাঠে নামছে আজ, কঠোর মানে কঠোর। ডেইলি সান পত্রিকা এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ডেইলি সান আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, country goes into complete lockdown, 26% tax on local bitumen production illegal, expert says। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দি ডেইলি স্টার। ডেইলি স্টার আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, স্ট্রিক্ট প্রোটোকল টু এনফোর্স লকডাউন। বাংলা নিউজ 24 এই মুহূর্তে আমার হাতে রয়েছে। তারা যে শিরোনামটি করেছে সেখানে বলছে, যুক্তরাষ্ট্র চীন থেকে দ্রুত টিকা আসছে, পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এবার আমার হাতে রয়েছে দ্য হিন্দুজ। হিন্দুজ যে আজ যে শিরোনামটি করেছে সেখানে বলছে, ইন্ডিয়া টটনস স্ট্যান্ডস অন ইউ কোভিড পাসপোর্ট। সবশেষ আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস আজ যে শিরোনামটি করেছে সেখানে বলা হচ্ছে, নিউটালি সাজেস্ট নিউ ইয়র্ক সিটি মেমোরিয়াল প্রাইমারি হ্যাজ টাইটেন্ড। এই ছিল আমার হাতে থাকা দেশ এবং দেশের বাইরের যে প্রধান প্রধান সংবাদপত্রগুলো সেগুলো শিরোনাম। এবার আমরা বিস্তারিত আলোচনায় যাব। বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন শিক্ষক এবং গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক তৌহিদুল হক। তৌহিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল জানাচ্ছি। আজ থেকে শুরু হচ্ছে ৭ দিনের কঠোর লকডাউন। মাঠে সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন, যে কিছুদিন পরপরই লকডাউন, গতকালকে আমরা সর্বোচ্চ সংক্রমণ দেখেছি এবং বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা দেখেছি। ধন্যবাদ আপনাকে এবং এই মুহূর্তে যারা আমাদের কথা শুনছেন সবাইকে শুভ সকাল এবং প্রীতি জানিয়ে শুরু করছি। দেখুন, আজ থেকে এক সপ্তাহের জন্য যে বিশেষ বা কঠোর যে বিধিনিষেধ অথবা শাটডাউন অথবা লকডাউন যেভাবে আমরা বলি,
যে এই বিষয়টি আমাদের সংক্রমণ এবং মৃত্যু হার এমন একটি অবস্থায় গিয়ে পৌঁছেছে যে আসলে এর কোনো বিকল্প নেই। কারণ হলো যে আমরা আমাদের করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিজন মানুষকে যে বিধিনিষেধগুলো মানতে হবে সেটি কিন্তু সরকার কিংবা গণমাধ্যম, আমাদের চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মানুষকে সচেতন করেছেন একেবারে শুরু থেকেই। এমন কোনো মানুষ আমার মনে হয় না খুঁজে পাওয়া যাবে তিনি জানেন না যে আসলে করোনা থেকে মুক্ত থাকার জন্য তাকে কি করতে হবে। কিন্তু আমরা সেই বিধিনিষেধ গুলো মানার ক্ষেত্রে অনেকের মধ্যে অনীহা কিংবা উদাসীনতা কিংবা এক ধরনের বলা যেতে পারে এক ধরনের বলা যেতে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা 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 লক্ষ্য করি, কিংবা এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করি। কিন্তু এই পরিস্থিতির কারণে আমাদের মৃত্যু হার, যেটি আপনি বলছিলেন যে আসলে গতকালকের যে যদি হিসেবের কথা বলি, 115 জন মারা গিয়েছেন, 8,822 জন শনাক্ত হয়েছেন, এবং আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোর অবস্থাও মানে অনেক কোন কোন বিভাগের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে খুলনা বিভাগ কিংবা রাজশাহী বিভাগের অবস্থা আসলেই ভালো নয়, এবং সেটি মানে খুবই আশঙ্কাজনক এবং একটি ভয়ার্থ পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে সেখানকার অবস্থা অতিবাহিত হচ্ছে। এখন বিষয় হলো এই অবস্থায় একটি সরকার কি করবে যখন মানুষ নাগরিক দায়িত্ববোধ দ্বারা তাড়িত না হয়, অথবা রাষ্ট্র এবং সমাজ এবং মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব থাকে যে কোনো করোনা অথবা মহামারী থেকে উত্তরণের জন্য, সেই জায়গাতে যখন নাগরিক দায়িত্ববোধ এর জায়গা থেকে মানুষ সচেতন না হয়, সতর্ক না হয়, তখন রাষ্ট্রকে সর্বোচ্চ আইন কিংবা বিধিনিষেধ প্রয়োগ করতে হয়। আমরা আজ থেকে সেটি লক্ষ্য করছি। তবে এটিও ঠিক, এটি আমরা বারবার আগেও বলার চেষ্টা করেছি যে আজকে যে বিধিনিষেধ শুরু হলো, এই বিধিনিষেধ আরো আগে থেকে শুরু হলে আমার মনে হয় এই অবস্থা আমাদের হতো না। কারণ এই করোনা সংক্রান্ত বিষয় নিয়ে সরকার শুরু থেকেই উভয় সংকটের মধ্যে ছিল। সেই উভয় সংকটটি এরকম যে যদি কঠোর হয়, সরকার যদি নিয়ম কানুন পালনের ক্ষেত্রে খুব বেশি কঠোর হয়, তাহলে অনেকেই এটি সমালোচনা করবেন বা করেন। বিশেষ করে বাংলাদেশে করোনা নিয়েও কিন্তু অনেক ধরনের রাজনীতি হয়েছে। বিশেষ করে যারা বিরোধী অবস্থানে রয়েছেন বা যে রাজনৈতিক দলগুলো বিরোধী অবস্থানে রয়েছে, তারা নানাভাবে সরকারের গৃহীত কর্মসূচি বা টিকাকরণ কর্মসূচি বা কিভাবে সরকার বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে, করোনা নিয়ন্ত্রণ করছে, এই বিষয়গুলো নিয়ে তারা রাজনৈতিকভাবে হাসি তামাশা পর্যন্ত করেছেন। সুতরাং সেই জায়গা থেকে সরকার অনেক সময় সহনশীলতা বা সীমিত পরিসরে লকডাউন পরিচালনার চেষ্টা করেছে। আরেকটি ব্যাপার হলো এই যে সহনশীল থাকতে গিয়ে বা সীমিত পরিসরে লকডাউন চালাতে গিয়ে আজকে আমাদের সংক্রমণ বা মৃত্যু হার এই অবস্থায় হয়েছে। আপনি শিরোনামগুলোতে ইন্ডিয়ার অবস্থা বলছিলেন যে আসলে ডেল্টা ভেরিয়েন্ট, গতকালকে একটি রিপোর্ট আমি লক্ষ্য করলাম যে আমাদের আইইডিসিআর যেটি বলছে যে বাংলাদেশে যারা শনাক্ত হচ্ছেন তাদের মধ্যে 85% ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত। আর ডেল্টা ভেরিয়েন্ট ইন্ডিয়াতে যে অবস্থা সৃষ্টি করেছে সেটি নিশ্চয়ই পার্শ্ববর্তী দেশ হিসাবে আমার দেশের জনগণের অজানা নয়। আমরা প্রত্যেকেই জানি, আমরা গণমাধ্যমে লক্ষ্য করেছি যে ইন্ডিয়ার কি অবস্থা হয়েছে। সেখানকার যেখানে আমাদের দেশের অনেকেই ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য যান, কিংবা ইন্ডিয়ার স্বাস্থ্য ব্যবস্থা আমাদের থেকে অনেক বেশি ভালো, এবং তাদের যে সক্ষমতা, অর্থনৈতিক ভিত্তি, এতগুলো তাদের ইতিবাচক অবস্থা থাকার পরেও তাদের যে অবস্থা তৈরি হয়েছে, আর আমাদের এখানে আমাদের প্রতিটি রাষ্ট্রের সক্ষমতার জায়গা থেকে তো ভিন্নতা থাকবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি আমাদের আচরণের জায়গা থেকে, অর্থাৎ যে নিয়ম কানুনগুলো আমাদেরকে মানতে হবে এবং যেগুলো মানার ক্ষেত্রে কোনো বিকল্প নেই, সেগুলো যদি আমরা না মানি, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে সেটি কিন্তু আমরা সহজেই অনুমান করতে পারি। আমাদের চিকিৎসক সমাজ কিংবা আমাদের রাষ্ট্রীয় তরফ থেকে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কিন্তু বারবার এই বিষয়গুলো আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। এবং আমাদের এই যে চলতি বাজেট অধিবেশন চলছে, সেখানেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি একটি কথা কিন্তু শুরু থেকেই বলছেন যে আসলে করোনা সংক্রান্ত বিষয়ে কোনো ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না। কিন্তু সাধারণ মানুষ বলতে বুঝাচ্ছি যে যারা এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনীহা প্রকাশ করছেন বা একটা উদাসীন ভাব তাদের মধ্যে, তারাই কিন্তু বারবার সেই ঝুঁকির জায়গাগুলো কিন্তু তৈরি করছেন। এটি যেরকম একটি দিক, আবার আমাদের প্রচলিত
বা সীমিত লকডাউন অথবা শাটডাউন বা বিধিনিষেধ মানে সতর্কভাবে বা শতভাগ পালন করার ক্ষেত্রে, মনিটরিং এর ক্ষেত্রে আমাদের সমন্বয়হীনতার জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর এই জায়গাগুলো থেকে আরো বেশি তৎপর ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম। এবং আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর অবস্থা, এই জেলাগুলোতে করোনা ছড়িয়ে পড়ার কারণে আজকে দেশে এই অবস্থা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা বারবার প্রথম থেকে যেটি বলার চেষ্টা করেছি যে আমাদের ভারতে আনঅফিসিয়াল ভাবে যে যাতায়াত, এই জায়গাটি বন্ধ করার জন্য আমরা জোরালো আহ্বান জানিয়েছি, কিন্তু সেটি হয়েছে, একেবারে যে হয়নি তা না, কিন্তু প্রত্যাশিত মাত্রায় আমরা শুরু থেকে করতে পারি নাই। তবে আমার কাছে যেটি মনে হয়, আমরা অনেক পরে এসে আমরা করোনার গুরুত্ব বা নিয়ন্ত্রণের বিষয়টিতে আমরা মনোযোগ দিয়েছি। এটিকে আমি তৌহিদুল হক, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। প্রশ্নটি হলো এরকম যে আমরা এখন পর্যন্ত বেশ কিছু গবেষণা দেখেছি, যেমন কত শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্ট বা অন্যান্য ভ্যারিয়েন্ট আসলে আমাদের দেশে কি পরিমাণ ছড়িয়েছে, সেই গবেষণাগুলো হয়েছে খুব অল্প সংখ্যক মানুষের উপরে। তবে সেই তুলনায় টিকার আসলে কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটির গবেষণা কিন্তু কিছুটা বেশি সংখ্যক মানুষের মধ্যে হয়েছে। আপনি কি মনে করেন যে আসলে এই গবেষণাটি আরো বিস্তর পরিসরে হওয়া উচিত কিনা, যেটি আসলে সারা বিশ্বই আসলে করোনার উপরে যে গবেষণাগুলো করেছে বা মিউটেশনগুলো করেছে তখন আসলে তারা এটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও কি আসলে সেটি করা উচিত কিনা, আপনি কি মনে করেন? যে ধন্যবাদ, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে আমাদের এই চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের যে পদক্ষেপগুলো দরকার সেগুলোর পাশাপাশি আমাদের কিছু গবেষণা ফাইন্ডিংস থাকলে আমাদের কর্মসূচিগুলো পরিচালনা করতে বা গ্রহণ করতে অনেক সহজ হয়। যেটি আপনি বললেন, অন্যান্য দেশগুলো সেইভাবেই করেছে যে তার দেশে কি পরিমাণ টিকা দেওয়া হচ্ছে, কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে, কোন ধরনের ভেরিয়েন্ট দ্বারা আক্রান্ত হচ্ছে, সেইভাবে কিন্তু অর্থাৎ তাদের কি করতে হবে, তাদের যে পরিস্থিতিগুলো, অর্থাৎ করোনা তো একটি শত্রুর হিসাবেই আমরা আখ্যায়িত করছি। অর্থাৎ শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে গেলে আপনার শত্রুর বৈশিষ্ট্যগুলো, তার কি সক্ষমতা রয়েছে, সেগুলো জেনেই আপনার সক্ষমতার জায়গাগুলোর আপনার তৈরি করতে হবে এবং সেগুলো প্রয়োগ করতে হবে। দেখুন, আমাদের দেশের স্বাস্থ্য গবেষণা বলতে যে বিষয়টি রয়েছে, এই জায়গাটি তো আসলে বরাবরই দুর্বল। আমরা করোনার, আমাদের যেরকম বলা যেতে পারে, করোনা না আসলে আমরা অনেক কিছুই বুঝতে পারতাম না, জানতে পারতাম না যে আমাদের স্বাস্থ্য খাতে কি হচ্ছে, কিংবা আমাদের চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা কতটুকু, কিংবা আমাদের জনগণের নাগরিক দায়িত্ববোধ বা জনস্বাস্থ্যের সংস্কৃতি জায়গাটা কোন অবস্থায় রয়েছে। আমরা যত বেশি এই ব্যাপারগুলোতে, বিশেষ করে অ্যান্টিবডি কি পরিমাণ তৈরি হয়েছে, কোন ধরনের ভেরিয়েন্ট দ্বারা বেশি আক্রান্ত হচ্ছে, এগুলো আরো বৃহৎ পরিসরে যত গবেষণা করা যাবে, যত বেশি করে, যত বেশি স্যাম্পল অথবা রেসপন্ডেন্ট এখানে অন্তর্ভুক্ত করে আমি গবেষণা করতে পারবো, সেই ফাইন্ডিংস এর উপরে আমার ভরসা করার একটা জায়গা তৈরি হবে। তারপরও অল্প সংখ্যক স্যাম্পলকে কেন্দ্র করে যে গবেষণাটি হয়, এটিও কিন্তু প্রাথমিক অবস্থায় আমাকে একটা ধারণা পেতে সহযোগিতা করে, আমাকে একটা প্রাথমিক ধারণা দেয়। আর আরেকটি বিষয় যেটি আপনার প্রশ্নের প্রেক্ষাপটে যেটি বলতে চাই, যে টিকার কোনো বিকল্প নেই। আমাদের টিকা যে কোনো ভাবে হোক টিকা ব্যবস্থা করতে হবে। যদি আসলে আমাদের মডার্না টিকা কিংবা চীন থেকে যে টিকা সেটি আমরা পাচ্ছি, এবং সেরকমই আশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দিয়েছেন, এবং আসলে সেটি প্রয়োজন, এর কোনো বিকল্প নেই। আমরা বারবার বলছি যে প্রয়োজন হলে কো প্রোডাকশনে যেতে হবে, দেশীয় ভাবে টিকা উৎপাদনের জায়গাটিতেও গুরুত্ব দিতে হবে। কারণ এখন যে সমস্ত দেশগুলো করোনা মুক্ত হয়ে তারা স্বাভাবিক জীবনে মানে ফিরতে পেরেছে, সেই সমস্ত দেশগুলো কিন্তু প্রধান অস্ত্র হিসেবে করোনার বিরুদ্ধে টিকাকে ব্যবহার করেছে। আরেকটি ব্যবহার হলো মাস্ক পরিধান করা। আমাদের এখনো টিকা নেওয়ার পরেও কিন্তু আমার আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু বাইরে একটি প্রশ্ন করতে চাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার 100 বছর পূর্ণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়, বা ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেই একটি প্রতিষ্ঠান, একটি বড় প্রতিষ্ঠান। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা গবেষণা, এই বিষয়গুলো আসলে কতখানি পূর্বের তুলনায় উন্নত হয়েছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কি কি উন্নতি করার প্রয়োজন আছে, আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে এবং এই মুহূর্তে আমাদের কথা যারা শুনছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষক হিসেবে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা। দেখুন, আসলে এটি খুব স্পষ্ট যে আসলে বাংলাদেশের যে জন্ম ইতিহাস কিংবা আমাদের যা কিছু আন্দোলন সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে যে আমাদের মানে সোচ্চার এবং জোরালো ভূমিকা, সেই প্রতিটি আন্দোলন সংগ্রামের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এবং এটি আমাদের ইতিহাসবিদরা কিংবা আমাদের অতীত যে প্রেক্ষাপট আমাদের আন্দোলন সংগ্রামের কিংবা এই দেশটির সৃষ্টি হওয়ার, সেই জায়গাতে যেটি বলা হয় এবং এটি সত্য, এটি শুধু বলার জন্য বলা না, যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্র সৃষ্টি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জাতীয় প্রেক্ষাপটে কি ধরনের ভূমিকা পালন করেছে একটি রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে, সেখানে 3 ধরনের ভূমিকার বিষয়টি খুব গুরুত্ব সহকারে আমরা আলোচনা বা বলে থাকি, যে বিষয়টি মানার ক্ষেত্রে কোনো বিতর্ক নেই। প্রথম যে বিষয়টি হলো সেটি হচ্ছে যে আমাদের পাকিস্তান বিরোধী যে একটি আন্দোলন এবং এদেশের মানুষের মধ্যে পাকিস্তান বিরোধী বা শাসকদের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক প্রেক্ষাপট, এবং আমরা যে পাকিস্তানের সাথে থাকলে আমাদের যে অবস্থার উন্নয়ন ঘটবে না, আমরা যেভাবে এগিয়ে যেতে চাই সেইভাবে যে আমরা এগিয়ে যেতে পারবো না, এরকম একটি মনস্তত্ত্ব এদেশের সাধারণ মানুষের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্নভাবে সভা করে, সেমিনার করে, আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, মানুষকে একত্রিত করে মানুষকে কিন্তু সেই জায়গাটিতে মানুষের মধ্যে একটা উপলব্ধি তৈরি করতে পেরেছে। দ্বিতীয়ত হলো, নিশ্চয়ই আপনি অবগত, খুব স্পষ্ট করে অবগত, এবং এদেশের সাধারণ মানুষও সেই চিন্তার জায়গাতে নিজেরা একাত্মতা পোষণ করে, সেটি হচ্ছে ভাষা আন্দোলনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান কিংবা যে নেতৃত্বের জায়গাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেকে রেখেছে সেই সময়, এবং মানুষকে একত্রিত করে একটি নিজস্ব ভাষার যে মর্যাদা বা ভাষার জন্য লড়াইয়ের সংগ্রামে সাধারণ মানুষকে যে একত্রিত করা, উদ্বুদ্ধ করা, সেই কাজটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। আরেকটি বিষয় হলো স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ত্যাগ, কিংবা সেই সময় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা যারা প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। এবং সেই সময় সাধারণ মানুষের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, বুদ্ধিভিত্তিক ভাবে পরামর্শ দিয়ে পরিকল্পনা করে, এটিও কিন্তু আমাদের একটি জাতি, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যে অগ্রযাত্রাকে অনেক বেশি এগিয়ে দিয়েছে। আপনি গবেষণার প্রশ্নটি বলেছেন, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় 2 ধরনের কাজ করবে। একটি হলো তিনি জ্ঞান আলোচনা করবে, একটি জ্ঞান বিতরণ করবে, ক্লাসরুমে জ্ঞান বিতরণ করবে, যেটি আমরা ক্লাসরুম টিচিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সাথে কিংবা সমাজের অন্যান্য শ্রেণীর সাথে আমরা সভা সেমিনারের মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞানের যে ধরনগুলো আলোচনা করে থাকি। আরেকটি বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো জ্ঞান বিতরণের পাশাপাশি জ্ঞান সৃষ্টি করা। সুতরাং সেই জ্ঞান সৃষ্টি করতে গেলে অন্যতম একটি মাধ্যম বা প্রক্রিয়া হলো গবেষণার জায়গাগুলোতে মনোযোগ দেওয়া। এটি ঠিক যে এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমাদের দেশে একেবারে সার্বিকভাবে চিন্তা করলে আমাদের গবেষণার সংস্কৃতি জায়গা থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। আমাদের এই জায়গাতে আরো বেশি মনোযোগী হতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রতিটি ডিপার্টমেন্ট কিংবা আমাদের যে গবেষণা সেন্টার বা ইনস্টিটিউট গুলো রয়েছে, তারা যে একেবারে গবেষণা করছে না তা কিন্তু নয়, তারা গবেষণা করছে, চেষ্টাও করা হচ্ছে। কিন্তু একটি দেশের প্রধান বিশ্ববিদ্যালয় হিসেবে কিংবা যে বিশ্ববিদ্যালয়টি একটি রাষ্ট্র সৃষ্টি করেছে, সেই বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাঠামো কিংবা গবেষণার জন্য যে বাজেট থাকা দরকার এবং সেই গবেষণা ফলাফল দেশের উন্নয়নের প্রেক্ষাপটগুলোতে যে ধরনের ভূমিকা রাখার কথা, সেই মাত্রায় আমরা পরিবর্তন বা আমরা প্রভাবগুলো লক্ষ্য করছি না। এটি আমাদের জন্য অনেকটা কষ্টের ব্যাপার। অনেক ধন্যবাদ তৌহিদুল হক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। তৌহিদুল হক, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, কৃতি সন্তান, শিক্ষক এবং একই সঙ্গে যতজন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত রয়েছেন তাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। এবং দর্শক, আমাদের যে পত্রিকার যে পর্যালোচনা সেটি এখানে আপাতত আমরা শেষ করছি। তবে এই মুহূর্তে আমরা একটু আবহাওয়ার আপডেট জেনে আসব। দর্শক, আমার হাতে আজকের যে আবহাওয়ার পূর্বাভাস সেটি বলছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। দেশ জুড়ে রাতভর থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে একাধিক স্থানে ভারী বর্ষণ হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি,
বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির এ ধারা আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে এই আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এবারে জানিয়ে দেব বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে 29.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 32.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা 33.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের তাপমাত্রা 32.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়গুলো। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 5:15 এবং সেই সাথে সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:50। এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি এবং আজকের দিনের পূর্বাভাস। এবারে আমরা একটু দেখে নিতে চাবো কার ভাগ্যের চাকা আজ কোন দিকে ঘুরছে। আজকের রাশিফল বরাবরের মতোই আজকের রাশিফল জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন জ্যোতিষবিদ কেসিপাল। শুভ সকাল আপনাকে, এবং সেই সঙ্গে আপনি আমাদেরকে জানাবেন আজ কার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা করবে, পাওনা টাকা আদায় হতে পারে, অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায়, ব্যবসায় বহুল লাভবান এমনকি প্রচার ও প্রসার করবে। সেই সঙ্গে ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দিতে পারে। এবার বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকতে পারে। তাছাড়া ঘরে বসে বই পড়ে, টিভি দেখে দিনটি অতিবাহিত করা সমীচীন হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মীর কৃপায় সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, যার ফলে আপনার জীবন প্রবাহে গতিশীলতা বজায় থাকবে। দীর্ঘদিনের লালিত স্বপ্নসাৎ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। এমনকি আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি ও কৌশলের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হয়ে পড়তে বাধ্য হবে। সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, সেই সঙ্গে তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে চোখ কান খোলা রাখতে হবে। মনে রাখবেন চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র, যানবাহন মেরামতে নাজেহাল হয়ে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার থেকে বিরত থাকতে হবে। অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে না বুঝে কোনো রূপ চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করা থেকে দূরে থাকা সমীচীন হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। তাছাড়া যাদের জীবন সাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের হাতে অচিরেই কর্মপ্রাপ্তির পথ খুলতে পারে। তাছাড়া আজকের দিনে আপনারা একটি বৃক্ষ রোপণ করলে সেই বৃক্ষ অদূর ভবিষ্যতে ফুল, ফল, এমনকি সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। তাছাড়া ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে
সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেতে পারে। তাই তো শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে অর্থকড়ির ব্যাপারে সতর্ক থাকতে হবে, শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে শত্রুদের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, যার ফলে লৌকিকতায় কিছুটা ব্যয়ের মাত্রা বাড়তে পারে। এবার তুলা রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য দিনটি সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে। তাছাড়া শত্রুরা যেমন পরাস্ত হবে, সেমনি পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, যার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথও খুলতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের কলহ বিবাদ আর উৎকট ঝামেলার অবসান ঘটবে। তাছাড়া শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তবে শ্রমিক কর্মচারী ড্রাইভার গৃহ শিক্ষক গৃহকর্মীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। তাছাড়া আকস্মিক দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের মাতাম চলতে পারে, এমনকি আপনাকে সব যাত্রায় অংশ নিতে হতে পারে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, তাদের সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যের তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। তবে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয় সহ সকল প্রকার অনুচিত কাজবাজ থেকে বিরত থাকতে হবে। অবশ্য মন ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে নিশ্চিত শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, যার ফলে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। তাছাড়া সন্তান সন্ততিরা আগাবহ হয়ে থাকবে, এমনকি তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন। তবে অর্থকড়ির ব্যাপারে, বিনিয়োগের ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। এবার কুম্ভ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে। সেই সঙ্গে দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি শত্রুরা পরাস্ত হবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এবার মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ, অপরদিকে খরচের লাগামহীন চাপ, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের মন্দাভাব, সব মিলিয়ে যেন মন বিষণ্ণ হয়ে পড়বে। তাছাড়া অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল নষ্ট হতে পারে। সন্তান সন্ততিদের আচরণ নিয়ে মনোবেদনার কারণ হতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে পড়তে পারে। তাই তো সর্বদা সতর্ক থেকে স্বাস্থ্য সচেতনতা মেনে দিনটি অতিবাহিত করতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ ডক্টর কেসিপ পাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আজকের রাশিফল জানাবার জন্য। আপনিও নিরাপদে থাকবেন, এই লকডাউনে ভালো থাকবেন। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আজকে শেষ করতে হচ্ছে।